আরিফের নিজেরই এখন নিজেকে ক্যাবলাকান্ত মনে হচ্ছে। নিভ্রকে তার অচেনা অচেনা লাগছে। কেমন যেন পরিবর্তন নিভ্রর মাঝে ছেয়ে গেছে। নিভ্র শপিং মলে বসে আছে। শপিং মলে আসার বিশেষ কোনো কারণ নিভ্রর নিজেরই জানা নেই। আরিফ হতবাক। সে এটা ভেবে হতবাক যে নিভ্র মেয়েদের শাড়ি বের করতে বলছে। দোকানদারও মহা অবাক এটা দেখে। বলে কি, নিভ্রনীল শাড়ি কিনবে? কিন্তু কেন? কারোরই মাথায় ঢুকছে না। দোকানের বাইরে ভিড় জমে গেছে। নিভ্রর বডিগার্ডসরা বাইরে দাঁড়িয়ে ভিড় সরাতে ব্যস্ত। আরিফ নিভ্রর পাশে দাঁড়িয়ে আছে। তাকে বসতে বলা হয়েছে, কিন্তু সে বসার মতো পরিস্থিতিতে নেই। নিভ্র চারটা শাড়ি নিয়েছে। নিভ্রর পছন্দ মানে বেস্ট। নিভ্র নিজের মনে আওড়াতে থাকে, সে আসলে এই চারটা শাড়ি কেন কিনেছে। আরিফ শাড়িগুলো মনোযোগ দিয়ে দেখে। তিনটা শাড়ি প্রায় একই রকম, কিন্তু একটা শুধু আলাদা। আরিফের মনে কৌতূহল জাগে, তাই প্রশ্ন করে, এই শাড়িটা আলাদা কেন স্যার? নিভ্র একবার শাড়িটার দিকে তাকায়, তারপর আরিফকে বলল। সাফার জন্য। আরিফ ঝটকা খায়, পিছিয়ে দাঁড়ায় একটু। গাঢ় সবুজ রঙের সবুজ জামদানি। আরিফ মনে মনে বলে ওঠে, স্যার প্রেমে পড়েছে? পরক্ষণে সে ভাবতে থাকে, সব মিলিয়ে লাফিয়ে উঠে সে। এতক্ষণে সব তার মাথায় এসেছে। তাহলে এই ব্যাপার। আরিফের লাফানি দেখে নিভ্র কপাল কুঁচকে তাকায়। আরিফ চুপসে যায়, কিন্তু মনে মনে সে হাসে। ভালোবাসা যে ভয়ঙ্কর বস্তু, এতে তার সন্দেহ নেই। এটা যে কোনো কঠিন থেকে কঠিন ব্যক্তিকেও নিজের নেশায় মাতাতে পারে। শেষে কিনা নিভ্রনীলকেও ভাবা যায়। আরিফের মনে হচ্ছে না, মোটেও ভাবা যায় না। চৌধুরী বাড়ি রমরম করে সাজানো হয়েছে। বাড়ির মেইন গেট থেকে শুরু করে সব সাজানো হচ্ছে। সাফা মাত্র নিচে নেমেছে। বাড়িময় সাজসজ্জা দেখে তার মনে কৌতূহল জাগে প্রবলভাবে। সে ভাবতে থাকে, এত সাজের কারণ কি। সাফা বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে যায়। তাকে আস্তা দেখে ইফতেখার চৌধুরী মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, এদিকে এসো সাফা। সাফা এগিয়ে যায় তার কাছে। মোহনা আর ইফতেখার মাঝে দাঁড়িয়ে সে কপাল কুঁচকে থাকে কিছু সময়। তারপর নিজের জানার আগ্রহ প্রকাশ করে। মৃদু স্বরে প্রশ্ন ছুটছে সে, আম্মু, এখানে কি আজ পার্টি আছে? না মানে সারা বাড়ি সাজানো হচ্ছে তো, তাই প্রশ্নটা করলাম। ইফতেখার রান্নার চামচ নাড়তে নাড়তে সাফার মুখের দিকে তাকিয়ে হাসে। তারপর শেষ নাড়াটা নেড়ে বলল, পার্টি আছে। তোমার রাফা আপু আছে না, ওনার এঙ্গেজমেন্ট। কেন, তোমাকে বলেনি ও? সাফা যেন আকাশ থেকে পড়েছে, এমন একটা ভাব নিল সে। তারপর এদিক ওদিক তাকিয়ে ভারী অবাক গলায় বলল, না তো, আপু শুধু বলেছে আজ যাতে ভার্সিটিতে না যাই, তাই গেলাম না। কিন্তু এটা তো বলেনি আমাকে। কার সাথে এঙ্গেজমেন্ট হবে আম্মু? নিশানের কথা বলেছে তোমাকে? একটু করে বলেছে, মানে শুধু নাম, তারপর আর বলেনি। কে উনি আম্মু? সাফার এমন প্রশ্নে ইফতেখার হাসে। মোহনা একটু এগিয়ে এসে বলে, ওই হলো রাফার হবু বর, বুঝলে, মিষ্টির দোকান। সাফা প্রথমে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, তারপর চট করে তাকিয়ে নিজের বোকামিতে হাসে। ইফতিকার মাথায় হাত বুলিয়ে বলে, কিছু খাবে? সাফা এমন প্রশ্নে বিরক্ত হয়। তার একদম ভালো লাগে না এই কথাটা। এরা তাকে দেখলে এই প্রশ্নটা করে। আজীব, সে কি খাবার জন্যই তৈরি হয়েছে, নাকি তাকে খাদক টাইপের লাগে? কোনোটাই তো তার মনে হয় না। তবে এমন আজীব প্রশ্ন এরা কেন যে করে? সাফা জবাবে মাথা নাচিয়ে না বুঝায়। ইফতেখার সাফার মুখের অবস্থা দেখে হাসে। মেয়েটাকে খাবারের কথা বললেই মুখটাকে এমন চিপসের প্যাকেটের হাওয়া যাওয়ার মতো চুপসে যায়। সাফা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সে হাঁটছে। এখন সে কি করবে? রাফা তো এখন ব্যস্ত। তাই সাফা বাড়ির দরজার দিকে হাঁটা দেয়। গন্তব্য বাগান। বাহিরে মিটিমিটি বৃষ্টি পড়ছে। সাফার খুশি এবার কে দেখে? বৃষ্টি মানেই এক ঝাঁক ভালো লাগা, যা সাফার মন মাতিয়ে রাখে। সাফা ভিজে ভিজেই বাগানে যায়। বৃষ্টি প্রতিটি ফোঁটা তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সাফা হাত বাড়িয়ে বৃষ্টির পানি ধরে দেখছে।
গায়ে মাখাচ্ছে বৃষ্টি নামক প্রেম। বাগানে কেউ নেই। সাফা সোজা কদম গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে এখনই গাছে উঠে কদম ছিঁড়ে নিতে, কিন্তু কিভাবে উঠবে তাই ভাবছে সে। বিশাল গাছের কিছু ডাল নিচে নেমে আসছে, কিন্তু সাফা সেই ডাল ধরতে পারছে না, তাই লাফাচ্ছে। পাতা ধরতে পারলেও ফুল ধরতে পারছে না। সাফা হারার পাত্রী না, তাই সে তার চেষ্টা করেই চলেছে। নিভ্র নিজের ঘরে এসে ভাবছে প্যাকেটগুলো কিভাবে জায়গায় পৌঁছাবে। তার মাঝে একটা অস্বস্তি কাজ করছে। সবাই না জানি কিভাবে নিবে ব্যাপারটা। এমনিতেই নিজের অদ্ভুত কাণ্ডে নিভ্র নিজেই বিরক্ত। তার উপর সবাই ইদানিং তার দিকে কিভাবে যেন দেখে আর মিটমিটিয়ে হাসে। এই হাসির কারণ খুঁজে পায় না নিভ্র। এর মধ্যেই যদি সে শাড়িগুলো নিজের হাতে দিয়ে দেয় তবে তো ভয়ঙ্কর কিছু ঘটবে। এসব ভেবে সে হাসপাস করছে। এক অস্থিরতা বিরাজ করছে তার মাঝে। নিভ্র সোফায় বসে কিছুক্ষণ ঘরে পায়চারি করছে। নিভ্র সকল চিন্তা শেষ হলো রহমত চাচার কথা মনে হতে। সে রহমত চাচাকে দিয়ে সবার রুমে তাদের ব্যাগগুলো রাখতে বলে দিল। নিভ্র ছাদের একপাশে এসে দাঁড়িয়ে আছে। 4-5 বার নিচে ঘুরে এসেছে, কিন্তু সাফাকে দেখা হলো না। ইদানিং সাফাকে না দেখলেই তার বুকের ব্যথাটা ব্যাপক আকার ধারণ করে। সব সময় শূন্যতা বিরাজ করে মনে, কিন্তু সাফার সেই মায়া মায়া বাচ্চাদের মতো চেহারাটা দেখলে তার শান্তি শান্তি লাগে। নিভ্র নিজের মনেই কথাগুলো ভাবছে। হঠাৎ চোখ পড়ে বাগানে। সাফাকে দেয়াল বেয়ে উঠতে দেখে নিভ্র বিস্ফোরিত চোখে তাকায়। নিভ্র ভালো করে দেখার চেষ্টা করে, মুহূর্তেই তার মাথা ঘুরে ওঠে। নিভ্রর কিছু না ভেবে দৌড়ে নিচে নামে। সিঁড়ির কাছে আসতেই অভ্রর সাথে ধাক্কা লাগে। সেদিকে তার মন নেই। সে দ্রুত বাগানে যেতেই বেশি আগ্রহী। অভ্র অবাক নিভ্রর এমন বেপরোয়া টাইপের কাজে। সে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে কিছু সময়। ইদানিং নিভ্র কার্যকলাপ তার কাছে পাগলের মতো লাগে। ভাবতেও অবাক লাগে নিভ্র নীলের এত পরিবর্তনও সম্ভব। নিভ্র বাগানের শেষ বাউন্ডারির দেওয়ালের সামনে এসে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে সে সাপার দিকে তাকায়। সাপার চোখ তার দিকে নেই। সে পা উছিয়ে ফুল ছিঁড়তে ব্যস্ত। রাগে নিভ্র মাথা কাজ করছে না। মন যাচ্ছে ঠাঁটিয়ে একটা চড় মেরে দিতে সাফার গাড়ে। নিভ্র প্রকট রাগ নিয়ে সাফাকে উদ্দেশ্য করে বলল, সাফা, তুমি এখানে কি করছো? দেয়ালে কেন উঠেছো তুমি? নামো। নিভ্রর এমন চিৎকারে সাপা হকচকিয়ে যায়। নিভ্রকে এভাবে রেগে থাকতে দেখে সাপা ভয়ে তার দিকে তাকিয়ে দ্রুত নামতে গিয়ে ঠাস, সাপা পা পিছলে দেওয়াল থেকে পড়ে যেতে নেয়। নিভ্র উদ্বেগ হয়ে তার দিকে নিজের বলিষ্ঠ দেহ এগিয়ে দিতেই সাফা নিভ্রের বুকে এসে আছড়ে পড়ে। নিভ্র যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। জোরে কয়েকটা দীর্ঘশ্বাস নিল সে। সাফা ভয়ে এখনো চোখ বুজে আছে। সে মনে মনে ভাবছে এখনো ব্যথা কেন হচ্ছে না? পড়ে গেলে তো ব্যথা হওয়ার কথা। কিছুক্ষণেই সে নিজের এক চোখ খুলে নিভ্রর রাগিটাকে চেহারা দেখে 2 চোখই বড় বড় করে খোলে। নিভ্রর গলা জড়িয়ে আছে সাফা। এটা সে বুঝতে পেরে নিভ্রকে ছেড়ে দেয়। নিভ্র চোখ রাঙায়। গলার স্বরে রাগী ভাব এনে সে বলল, সমস্যাটা কি তোমার? এখানে এভাবে উঠছিলে কেন? আর আমি তোমাকে নামতে বলেছি, লাফাতে না। স্টুপিড একটা। তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? জানো এখান থেকে নিচে পড়লে কোমর তো ভাঙবেই, সাথে হাত পাও ভাঙবে। এটা জানো তুমি? সাপা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে নয়, নিভ্রকে কি জবাব দেবে সেটাই ভাবছে। কথাগুলোকে সে জোড়া লাগাতে ব্যস্ত। নিভ্র এবার চরম বিরক্ত। মেয়েটা এমন ভাব করছে যেন কিছুই করেনি সে। ইনোসেন্ট ভাব কিভাবে মুখে নিয়ে আসে এটাই নিভ্র বুঝতে পারে না। সাপা এমন একটা ভাব করছে যেন সে কত ভয় পায় নিভ্রকে। কিন্তু নিভ্র জানে এই মেয়ে তাকে বিন্দু মাত্র ভয় পায় না। উল্টা এমন এমন কাজ করে নিভ্র নিজেই ভয় পেয়ে যায়। নিভ্রর এবার রাগ যেন আরও বাড়ছে। রেগে মেগে আগুনের ফুলকির মতো ফোঁস করছে সে। সাপার সামনে তুড়ি বাজিয়ে উচ্চস্বরে নিভ্র বলে, তোমার কি আমার কথা কানে যায় না? কি করছিলে এখানে? নিভ্র ধমকে সাপা নড়ে ওঠে। এবার ভয় পাচ্ছে সে। সাপা ভীতু চোখে নিভ্রর দিকে তাকায়। নিভ্রর রাগ যেন এখানে শেষ। তার চোখ সরল হয়ে আসে। চোয়ালের শক্ত ভাব কাটে। সাপা কাঁদো কাঁদো গলায় বলে, এমন করেন কেন? এইটুকুই তো উঠেছি, এত চেঁচাতে হয় বুঝি? ভয় করে তো। কি ভয়ঙ্কর গলা আপনার!
এভাবে চেঁচালে বউ পাবেন না জীবনে, দেখে নিয়েন। নিভ্রর এবার নিজের মাথায় নিজের বাড়ি দিতে ইচ্ছে করছে। মেয়েটা কি থেকে কিসে চলে যায় নিভ্র বুঝতে পারে না। এখন বউটা আবার কোথা থেকে এসেছে? নিভ্র বিরক্তি নিয়ে বলল। এবার বলবে তুমি ওখানে কি করছিলে? সাপা হাত বাড়িয়ে গাছ দেখায়, মুখে আহ্লাদি ভাব এনে বলে। কদম নিতে উঠেছিলাম। আমি তো আর আপনার মতো খাম্বা না যে নিচ থেকে নিতে পারবো, তাই নিচ থেকে নিতে পারছি না, এর জন্যই দেয়ালে ওঠা। নিভ্র এবার সরু চোখে তাকায়। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানিতে সাপা ভিজে একাকার হয়ে আছে। এখনো বৃষ্টি হচ্ছে। ফোঁটা ফোঁটা পানি সাপার গালে, চোখে, মুখে, ঠোঁটে জমা হচ্ছে। নিভ্র গাছের দিকে চোখ নেয়, তাকিয়ে দেখে কিছুটা উপরে কদম ঝুলে আছে। নিভ্র হাত বাড়িয়ে ডাল ভেঙে নেয়। সাপা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবতে পারছে না নিভ্র এতটা শক্তিশালী। বাবা গো, ডাল ভেঙে দিল এভাবে? তবে সাফাকে ভাঙতে তার সত্যিই বেশি কষ্ট লাগবে না। কথাটা ভেবেই সাফা ঢোক গিলে নিভ্র সাফাকে উদ্দেশ্য করে বলে। নাও যত কদম নেওয়ার। এই সামান্য ফুলের জন্য তুমি বৃষ্টিতে এভাবে লাফাতে লাফাতে দেয়ালে উঠে গেলা, ডাফার একটা। সাপা ফিক করে হেসে দেয়। নিভ্রুর মুখে স্টপিড, ডাফার, সিরিয়াস হতে বলা, এগুলো শুনলে সাপার ভালো লাগে। মন চায় আরও কেয়ারলেস হয়ে যেতে। তখন নিভ্রু এভাবে তাকে শাসন করবে। সাফা নিচে বসে, কদমগুলো ডাল থেকে ছাড়িয়ে নেয়। তারপর নিভ্রুর হাতে কিছু ধরিয়ে দেয়, বলে। ভাববেন না আপনাকে দিয়েছি, নিয়ে নিব বাসায় গিয়ে, এখন আমার হাতে জায়গা নেই। আচ্ছা, একটা কবিতা শোনান। নিভ্র বিষমকায়, খুব খুব করে কেসে ওঠে। তার মাথায় সত্যি এখন একটা কবিতা ঘুরছে। সাফা বিরক্তি নিয়ে তাকিয়ে বলে। এমন করছেন কেন? কবিতা শোনালে কি হয়, শোনান না একটা। আমি কি কবি নাকি? নিভ্র সোজা জবাব। হ্যাঁ, বললেই হলো। আমি জানি আপনি পারেন, মনে নেই ওই যে ওই দিন শুনিয়েছিলেন? এখনো পারবেন, শোনান না। নিভ্র ভ্রু কুঁচকে ভাবে। সাফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে। পারবো না। সাফা হতাশ হয়, রাগও হয় খুব। তাই নিভ্রর সাথে আর কথা না বলে হাঁটা দেয়। নিভ্র তাকিয়ে তা দেখে জোরে বলে। সাফা দাঁড়াও। সাফা দাঁড়ায় না। লোকটা সব সময় কেমন কেমন গম্ভীর আর চুপচাপ করে থাকে। সাফার এমন লোকগুলো একদম ভালো লাগে না, কিন্তু নিভ্রকে তার সব রূপেই ভালো লাগে। নিভ্র হয়তো তাকে তেমন পছন্দ করে না, তাই পাত্তা দিতে চায় না। তবে এত কেয়ারি ভাব দেখায় কেন? সাফার খুব কষ্ট হয়, বুক ভার হয়ে আসে, মন খারাপ হয়, দম আটকে আসে কষ্টে, চোখে পানিও চলে আসে। নিভ্র দ্রুত গতিতে সাফার সামনে আসে। সাফা চোখ বাঁকিয়ে তাকায়। নিভ্র সাফার চোখের দিকে তাকায়। সাফা নিভ্রকে দেখে মনে মনে ভাবে, একটা হলুদ পাঞ্জাবি হলেই এখন নিভ্র তার হিমু হয়ে যেত। হাতেও কদম আছে। নিভ্র একবার চোখ বুজে শ্বাস নেয়। সাফার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করে। খোলা মাঠের দুই প্রান্ত, আমার হাতে এক গুচ্ছ কদম জীবন্ত। তুমি এলে তাই বৃষ্টিতে নিজেকে ভেজাই। তোমার নীল শাড়ি, আকাশটা আমার বাড়ি। তোমার সুপ্ত অনুভূতি আমার দুই প্রান্তের সীমান্ত খালি। সব দিয়ে শূন্য আমি, তোমাতে আমি ডুবি জানি। তোমার স্নিগ্ধতায় আমি হারতে জানি। দু হাতে তোমার আগলে রাখি, এই বুকে অবাধ্য শব্দ তুমি। কবিতাটা বলে নিভ্র তার দিকে তাকিয়ে থাকতে পারে না। সে দ্রুত সাপার সামনে থেকে সরে যায়। বুকটা তার ঢিপ ঢিপ করছে, শরীর কাঁপছে, যেন মনে ঝড় বইছে, শিরশির করছে বুকে, রঞ্জে রঞ্জে শিহরণ দিচ্ছে। সাপা বরফের মতো জমে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে মনের মতো করে। হঠাৎই সাপার লজ্জা লাগছে খুব। মনে মনে নিজেকে ঝাড়ি দেয় সে। কী দরকার ছিল কবিতা শোনার? এখন তো সে এই কবিতা ভেবে ভেবে দম আটকে মরে যাবে। সাফা নিজের বিছানায় বসে আছে, চোখ তার বিছানার উপরে রাখা প্যাকেটটাতে। বুঝতে পারছে না এটা তার রুমে কিভাবে এলো। সাফা চাইছে একবার খুলে দেখতে, কিন্তু কার না কার ভেবে আর খুলছে না। সন্ধ্যা থেকেই পার্টি শুরু হবে, সবাই প্রায় তৈরি হতে ব্যস্ত। মেহমানরা চলে এসেছে প্রায়, কিন্তু কাউকে সাফা চিনতে পারছে না। সাফার মন খারাপ হয়, সবাই ব্যস্ত, তার ভালো লাগে না এভাবে থাকতে। নিচেও যেতে পারছে না, সবাই হাই সোসাইটি, তাকে কেমন যেন বেমানান লাগে। হঠাৎ দরজাটা খট করে ওঠে। সাফা চোখ তুলে তাকায়, রাফা দাঁড়িয়ে আছে।
তার পরনে গোলাপি একটা কাজ করা শাড়ি, মেকআপও করেছে হালকা। রাফা হাসি মুখে এগিয়ে আসে। সাফা মনে মনে ভাবে, এই আপুর হাসি এত সুন্দর কেন, মনে হয় পাগল করার মতো। রাফা সাফার পাঁচ থেকে প্যাকেটটা নিয়ে খুলতে খুলতে বলে, তুমি এখনো রেডি হওনি কেন মিষ্টির দোকান? আমি কি পরবো বুঝতে পারছি না আপু, তাই বসে আছি। মুখ ফুলিয়ে বলে সাফা। আমি আছি কি করতে, চল আমি তোমাকে সাজিয়ে দিই, সাথে শাড়িও পরিয়ে দিই। সাফা অবাক হয়ে বলে, শাড়ি কেন পরবো আপু? সবাই পরছে তাই। কিন্তু আমার তো শাড়ি নেই এখানে, সব বাসায়। মন খারাপ করে বলে সাফা। রাফা একগাল হেসে সাফার গাল টেনে দেয়, তারপর প্যাকেট থেকে সবুজ জামদানিটা বের করে সাফার সামনে ধরে, মুখে বলে, বাহ দারুণ লাগছে। যেন এটা কে কিনেছে? না, আর এটা তো আমার না। তোমারই? আচ্ছা থাক, পরে বলবো। তবে মনে রেখো স্পেশাল কেউ, এমনকি আমারটাও সেই কিনেছে। সাফা অবাক হয় আর ভাবে, কে স্পেশাল মানুষ আর এত সুন্দর শাড়ি কে পছন্দ করতে পারে। সাফা হাত দিয়ে ছুঁয়ে দেখে শাড়িটা অসাধারণ সুন্দর। রাফা সাফাকে তৈরি করে দেয়। সাফা অবাক হয়ে রাফাকে দেখে কতটা ভালো হলে নিজের এঙ্গেজমেন্টে আর একজনকে সাজিয়ে দিতে পারে। সবুজ জামদানি, হাত ভর্তি কাচের সবুজ চড়ি, চোখে কালো কাজল, খোপা করা চুলের এক পাশে একটা সাদা গোলাপ আর একটা কদম গুজে দেওয়া হয়েছে। সাফা লিপস্টিক দেয় না তেমন, তাই আজও দিল না। এক হাতের কবজির ভাত জামদানিটা ঝরিয়ে আছে। রাফা আয়নার সামনে থেকে সাফাকে নিচের দিকে ঘুরিয়ে দেখে। রাফার মনে হচ্ছে এক সবুজ পরীর সাথে তার দেখা হয়েছে। সামান্য সাজে মেয়েটাকে অপসরী লাগছে। রাফা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে দেখে, তারপর সে ঠোঁটে হাসি রেখে বলল, অপরূপ লাগছে, পাগল করার মতো, মারাত্মক, ঘায়েল করার মতো চোখ আর মুগ্ধ করার মতো চুলের গোলাপ আর কদম। আর কি লাগে? সৌন্দর্য ফুটিয়ে তুলতে। ইস মিষ্টি দোকান, কি সুন্দর লাগছে যে তোমাকে, আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি। চলো সবাইকে তো দেখানো উচিত আমার মিষ্টি দোকান আসলে কত সুন্দর। সাফার গালের দুপাশে লজ্জায় লাল হয়। মাথা নিচু করে সে নিজের লজ্জা লুকাতে ব্যস্ত। সাফা রাফার সাথে নিচে নামে। বাড়ির সাজ দেখে সাফা হা করে দেখে সব। কত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। চারপাশে আলো আর ফুলের সমারোহ। হালকা সফট মিউজিক চলছে। পরিবেশটাই আলাদা হয়ে গেছে। সিঁড়িতে আসতে সাফা নিচের দিকে তাকিয়ে কাউকে খুঁজতে শুরু করে, আর সে হচ্ছে নিভ্র, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। নিচের মানুষগুলোকে দেখে সাফা একটু নার্ভাস হয়। ওর বয়সী মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরেছে, ভারী মেকআপ করেছে, কিন্তু সাফা তো অতি সাধারণ। সবাই তাকে কেমন কেমন করে দেখছে। রাফা পাশে থাকায় সবার চোখ সিঁড়ির দিকে। সবাই তাকিয়ে সাফাকে দেখছে। সবার চোখে যেন সরছেই না। নিভ্র মাত্র সাংবাদিকদের সাথে কথা বলে দরজা দিয়ে ঘরে ঢুকছে। নিভ্রর চোখ সিঁড়ির দিকে যেতেই তার লাগানো ঠোঁট দুটা আপনা আপনি আলাদা হয়ে যায়। এক দৃষ্টিতে নিভ্র তাকিয়ে থাকে। এই দৃশ্য থেকে চোখ ফেরানো তার স্নিগ্ধ কালো চোখে যেন থমকে আছে নিভ্র। এই প্রথম নীলাভ চোখে কাজল দেখে নিভ্র যেন সব থমকে গেছে। নীল কালোর মিশ্রিত এক মায়াময়ী চোখ। ইস! নিভ্রর মনের অজানাতেই হাত বুকে ঝরে যায়। ব্যথাটা আবার হচ্ছে। এই মেয়েটা দায়ী এই ব্যথার জন্য। সব মেয়েদের চোখ যেখানে নিভ্রতে আটকে আছে, নিভ্র সবুজ চোখ জোড়া আটকে আছে সবুজ শাড়িতে মোড়ানো এক কাজল কালো নীলাভ চোখের অধিকারী মেয়ের উপর। রাফা হাত ধরে সাফাকে নামায়। সাফা নিচে নামতেই ইফতেখার আর মোহনা তাদের আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। সবার ভাব দেখে সাফা অবাক। সবাই সাফাকে এমনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে যেন সাফা তাদের নিজেদের মেয়ে, পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সাফা নিজেকে সাফার এখন আর একা একা লাগছে না। ইফতেখারের এক ভাই আর এক বোন আছে, আর মোহনার একটা বোন আছে। তাদের ছেলে মেয়ে আছে। তারাও এসেছে নামি দামি লোকেদের আনাগোনা। মন্ত্রীর মেয়ের এঙ্গেজমেন্ট বলে কথা। রাফা সাফাকে সঙ্গে নিয়ে নিশানের সামনে দাঁড়ায়, তারপর বলে, এটাই হলো আমার মিষ্টির দোকান, দেখো একদম মিষ্টির মতো, তাই না? নিশান হাসে রাফার কথা শুনে। সাফার দিকে তাকিয়ে সে বলে, কিউট গার্ল, সম্পর্কে আমি তোমার জিজু হব আর তুমি শালিকা। সাফা লাজুক হাসে, জবাবে বলে, হুম। এবার নাম বলো।
সাফরিনা সাফা। আমি কিন্তু আগে থেকেই তোমার নাম জানতাম, তবুও জিজ্ঞাসা করেছি। নিশানের এমন কথায় রাফা এবং সাফা হেসে ওঠে। একটু দূর থেকে দাঁড়িয়ে সে হাসি দেখে নিভ্র। নিভ্রর এখন সাফার সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু সে বলতে পারছে না। সাফার সামনে দাঁড়ালেই কেমন যেন সব গুলিয়ে ফেলে নিভ্র। নিভ্র আশেপাশে মৌমাছির মতো মেয়েরা ঘুরঘুর করছে। নিভ্র জাস্ট বিরক্ত এদের প্রতি। এদের জন্য সে সাফাকে ভালোভাবে দেখতেও পারছে না। এটা নিভ্রকে খুব জ্বালাচ্ছে। নিভ্র সোফায় বসে আছে, একটা মেয়ে তার পাশে বসে পড়ে। নিভ্র ভ্রুজোড়া কুচকে একবার তাকায় তার দিকে। কালো রঙের হাঁটুর উপরে একটা স্টোনের কাজ করা জামা পরেছে মেয়েটা। মুখে আলকাতরা মানে মেকআপ ভরা। নিভ্রর মনে হচ্ছে তার গায়ের পারফিউমের চাওতেও এই মেয়ের মেকআপের গন্ধটা আরও বেশি করা। নিভ্র উঠে দাঁড়াতে যাবে, তার আগে মেয়েটা বলে ওঠে, হাই, আমি নাতাশা। আমি আপনার অনেক বড় ফ্যান। একটু কি কথা বলা যাবে? নিভ্র কথা বলার পরিস্থিতিতে নেই। সে এখন এক কদম গোলাপের মিশ্রিত মেয়েকে দেখতে ব্যস্ত। কেউ যখন কিছুতে অধিকভাবে মনোযোগী হয়, তখন তার আশেপাশের কেউ যদি তাকে খুব প্রয়োজনীয় কথা বলে, তবু সে বিরক্ত হয়। আর এখানে এই মেয়ে তাকে বেহুদা কথা বলছে। নিভ্র চোয়াল শক্ত হয়, কঠিন চাহনি দিয়ে মেয়েটার দিকে তাকায়। সাথে সাথে মেয়েটা মাথা নামায় উঠে দাঁড়ায়, আর কথা না বলে সামনে থেকে বিদায় হয়। নিভ্র আবার চোখ তুলে শীতল চাহনি দিয়ে সাফাকে দেখে। সাফা একপাশে দাঁড়িয়ে কথা বলছে রাফা আর নিশানের সাথে। সাফার চোখ এখনো নিভ্রকে একটা বার দেখার জন্য অপেক্ষায় আছে। সাফা চারপাশে একবার চোখ ঘুরিয়ে দেখে। নিভ্রকে না দেখে নিরাশ হয়ে সে রাফার দিকে তাকাতে যাবে, তখনই সোফায় নিভ্রকে বসে থাকতে দেখে। হাঁটুতে হাত রেখে দুই হাত মুষ্টিবদ্ধ করে এই দিকেই তাকিয়ে আছে। আর সাদা পাঞ্জাবি পরেছে সে। সাদা পাঞ্জাবিতে তাকে এক স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল। হাতের কালো ঘড়িটার লোমশ সাদা হাতে লেপ্টে আছে, তাই বেশি আকর্ষণীয় লাগছে। দুজনে চোখাচোখি হয়। সাফা লজ্জা পেয়ে চোখ সরায়। আংটি বদল হবে, তাই নিশান আর রাফা আলাদাভাবে সামনে চলে যায়। সাফা একপাশে দাঁড়িয়ে আছে। নিভ্র এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। সাফা একবার চোখ ঘুরিয়ে দেখে। হঠাৎ করে নিভ্রকে নিজের পাশে দেখে সাফা অবাক হয়। নিভ্র ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে। সাফা প্রশ্ন ছুড়ে বলে, আপনি এখানে? কেন, আসতে পারি না নাকি? সেটা না, সবাই কেমন করে যেন তাকায়। মনে হচ্ছে মেয়েগুলো আমাকে টুপ করে তুলে নিয়ে টপ করে গিলে ফেলবে। নিভ্র মুচকি হাসে। সাফার এমন কথাগুলোই তার বেশ ভালো লাগে। শুনলে শুধু শুনতেই ইচ্ছে হয়। নিভ্রর হাসি দেখে সাফা কপাল কুঁচকে এলো। ছোট চোখ করে নিভ্রর দিকে তাকিয়ে সে বলে, হাসেন কেন নিজে নিজে? আমাকেও বলেন, আমিও হাসি। এমনিই হাসছি, আমার হাসির কারণ লাগে না। তাহলে তো আপনি পাগল। পাগলে হাসে 3 বার, একবার বুঝে, একবার না বুঝে, আর একবার সবাই হাসে তাই। আর আপনার হাসির যেহেতু কারণ নেই, তাহলে আপনি... নিভ্র চোখ রাঙিয়ে তাকায়। সাফা এবার সংযত হয়। না, মানে এমনিই বলছিলাম আর কি। আপনি হয়তো জানেন না তাই। কথাটা বলে সাফা সরে যেতে চায়। নিভ্র সামনের দিকে তাকিয়ে সাফার ডান হাত খপ করে ধরে ফেলে। সাফা আকস্মিকভাবে স্তব্ধ। চোখ বড় বড় করে সে নিভ্রর দিকে তাকায়। নিভ্র এখনো সামনে তাকিয়ে আছে। এভাবে সে বলে, এত নড়াচড়া করছো কেন? শান্ত হয়ে দাঁড়াও। সাফা দাঁড়িয়ে পড়ে, তবে সামনের দিকে না তাকিয়ে নিভ্রর দিকে তাকিয়ে থাকে। এভাবে তো সে সারা জীবনই নিভ্রর বাম পাশে থাকতে চায়। সাফা এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র ভ্রু তুলে প্রশ্ন করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? সাফা মাথা নাড়িয়ে বোঝায় কিছু না। সাফা সামনে তাকায়, তার বুক ধুরু ধুরু করে কাঁপছে। নিভ্র ছোঁয়াগুলো তার শরীরে সবসময় কম্পনের জন্ম দেয়। সাফা ঠোঁট চেপে হাসে। মাথা নিচের দিকে দিয়ে সে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। নিভ্র সে হাসি দেখে ঠোঁট কামড়ে ধরে নিজের। সাফার এমন বোকা বোকা কথাগুলো তাকে মাতাল করে ইদানিং। এই ফিলিংসের নাম কি দিবে সে? কিভাবে নামকরণ করা উচিত বুঝতে পারছে না নিভ্র সামনে তাকায়। হাতের ভাঁজে এখনো সাফার হাত। কিছুক্ষণ পরে নিস্তব্ধতা ভেঙে নিভ্র প্রশ্ন করে, জীবনের লক্ষ্য কি? পড়ালেখা করে কি করতে চাও? সাফা ভাবলেশীনভাবে জবাব দেয়,
আমার জীবনে লক্ষ্য বলতে একটা ফ্যাশন হাউস খুলবো, আব্বুকে নিজের কাছে নিয়ে আসবো আর বিয়ে করব। সাফার লাস্টের কথা শুনে নিভ্র বিষম খায়। চোখে দিয়ে তার দিকে তাকিয়ে অবাক হয়ে কিছুক্ষণ ভাবতে থাকে। বলে কি এই মেয়ে বিয়ে করবে? এটাও কি কারো লক্ষ্য হতে পারে? বিয়েও কারো লক্ষ্য হতে পারে, এটা নিভ্র জানা ছিল না। নিভ্র সাফার দিকে তাকিয়ে তারপর ভারী অবাক হওয়া গলায় বলল, বিয়েও কারো জীবনে লক্ষ্য হয়? হয়তো এটাই তো বড় লক্ষ্য। এমন করে তাকিয়ে আছেন কেন? আপনার তো এখন একটাই লক্ষ্য হওয়া উচিত ছিল, সেটা হলো বিয়ে। আমার তো তাও 3 স্টেপ বাকি, আপনার আর বাকি নেই, তাই আপনার বিয়ে করা উচিত। নিভ্র সাফার কথায় চোখগুলো আবার বড় বড় করে ফেলে। বলে কি এই মেয়ে বিয়ের জন্য এ তো 2 পা এগিয়ে রেখেছে। ছেলে হলে গলায় মালা দিবে। নিভ্র চিন্তায় পড়ে, ভয়ও করছে। মেয়েটা ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। নিভ্রর এমন ফেস দেখে সাফা দাঁত কেলিয়ে হেসে দেয়। নিভ্র চোখ মুখ কুঁচকে তাকায়। সাফাকে মাঝে মাঝে তার উন্মাদ মনে হয়, আর ইদানিং তার নিজেকেই ভয়ঙ্কর উন্মাদ মনে হয়। সাফা নিভ্র চোখের উপর হাত নাড়িয়ে বলে, মজা করছিলাম, আপনি তো পুরোই সিরিয়াস হয়ে গেছেন। দেখুন, আপনার বিয়ে করতে ইচ্ছে হলে করুন, আর না হলে নেই। আমি কিন্তু করবই, শুধু একটা ছেলের প্রয়োজন। নিভ্রর বুকে চিনচিন ব্যথাটা তীব্র হয়, চোখ জ্বলে ওঠে, মুখ শুকিয়ে যায়। সাফা সামনে তাকায়। নিভ্র জানে সাফা মজা করছে, তবু তার কষ্ট হচ্ছে। এত কষ্ট কেন তার? এই বুকে এত ব্যথা হয় কেন? এটাই নিভ্র বুঝতে পারে না। ডাক্তার হয়ে, হার্ট সার্জন হয়েও সে নিজের হার্টের রোগ বুঝতে পারছে না। রাফার আংটি বদল হয়, সবাই তালি দিয়ে ওঠে। সাফা খুশিতে চকচক করে ওঠে। ওনাদের খুব সুন্দর লাগছে, তাই না? নিভ্র সেদিকে মন নেই। সে আবছা আলোতে সাফাকে দেখছে। সব দিকে অন্ধকার, সব লাইট রাফার নিশানের উপর। নিভ্র তাকিয়ে আছে সাফার প্রসারিত ঠোঁটজোড়ার দিকে, আর সেই লাল আবার গালের দিকে। অব্র বিপরীত পাশ থেকে তাকিয়ে এই দৃশ্য দেখছে। তার ভালো লাগছে। কষ্টগুলো আঁকড়ে ধরলেও তাকে কাবু করতে পারেনি। নিভ্র শান্ত গলায় বলে, খুব সুন্দর লাগছে, অপসরীর মতো। গোলাপি মুন্ডিত কদমের বাহারে জড়িয়ে আছে তার চুল, কাজল কালো নীলাভ চোখ, হাত ভর্তি ঝুমুর ঝুমুর শব্দ, আবেগী হাসি। সাফা অবাক হয়। সে চোখ সরিয়ে তাকায় নিভ্রর দিকে। নিভ্রর চোখ নিজের মধ্যে দেখে সাফা হকচকিয়ে যায়। নিভ্রর চোখে চোখ রাখে সাফা। নিভ্র চোখ সরিয়ে ফেলে। অভ্র এই দৃশ্য দেখে হাসে, মনে মনে বলে, চোখে চোখ রাখতে পারলেই তুই সফল, তোর সুপ্ত ভালোবাসা প্রকাশিত হবে তবেই। সাফা একপাশে দাঁড়িয়ে আছে। একটা ছেলে তার হাতে একটা চিরকুল ধরিয়ে তাকে নিচে ঝুঁকতে বলে। সাফা নিচে ঝুঁকে আসতে ছেলেটা টপ করে সাফার টোল পড়া গালে একটা চুমু আঁকে। সাফা অবাক হয়ে হাঁ করে থাকে কিছুক্ষণ। ছেলেটা ফিসফিসিয়ে বলে, আয়া বলেছে তোমার একটা আদর দিতে তার পক্ষ থেকে, তাই দিয়ে দিলাম। তোমার গাল কি নরম। ছেলেটা দৌড়ে পালালো। সাফা গালে হাত দিয়ে ভাবে, এই ভাইয়াটা আবার কে? সাফা কাগজটা খুলে চোখের সামনে ধরে। তাতে কালো কালিতে লেখা। সাদে এসো, জাস্ট 5 মিনিট সময়। সাফা বুঝতে পারছে না তার কি যাওয়া উচিত নাকি না যাওয়া উচিত। সাফা এসব ভাবতে ভাবতে ছাদের দিকে অগ্রসর হয়। একটা রুম পেরিয়ে যেতেই কেউ তাকে টেনে দেওয়ালের পাশে নিয়ে আসে। সাফা এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। চোখ বুজে সে দীর্ঘশ্বাস নেয়। সাফা চোখ খুলে সামনে তাকাতে অবাক হয়। ভয়ে তার হাত পা কাঁপছে। সাফা চেঁচিয়ে উঠতে যাবে, তার আগেই সামনের ব্যক্তি তার মুখ চেপে ধরে। সাফা চিৎকারের চেষ্টা করছে, কিন্তু পারছে না। সেটাই ভাবতে পারছে না শাহিন এখানে কি করছে। সাফাকে ঘামাচ্ছে, হাত ছাড়তে চাচ্ছে না। শাহিন সাফার হাতটা আরও জোরে চেপে ধরতে ঝুমঝুম করে চুড়িগুলো ভেঙে তার হাতে ঢুকে যায়। শাহিন হিংস্র গলায় বলল, চেঁচাবে না সাফা, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, কথা বলার সময় দাও। সাফা মাথা ঝাঁকাচ্ছে। তার একদম এই ছেলেটাকে ভালো লাগে না, উল্টো ভয় লাগে খুব। সাফার চোখ ভিজে আসে, শ্বাস আটকে আসে। সাফা কান্নায় ভেঙে পড়ে, মনে মনে আল্লাহকে ডাকছে যাতে তিনি কাউকে পাঠায়। এই ছেলে মোটেও ভালো না, এর মন মানসিকতা সব খারাপ।
নিভ্র সাফার জন্য অপেক্ষা করছে ছাদে। সাফাকে সে সরাসরি জিজ্ঞেস করতে চায় তার কি হয়েছে। নিভ্র নিজের ভাবনায় নিজেই অবাক। ডাক্তার হয়েও সে সাফাকে প্রশ্ন করতে চায় তার নিজের কি হয়েছে। নিভ্র নিজের চুল পিছনে টেনে নেয়, পাঞ্জাবির হাত আরও উপরে তুলে নেয়। নিভ্রর ঘুম পাচ্ছে না। সব জায়গায় সে সাফাকে দেখে। কিছুক্ষণ আগেই রহমত চাচাকে সাফা ভেবে কি বলে দিয়েছে তার ঠিক নেই। তাকে সবাই মোটামুটি এখন পাগল ভাবছে। নিজের এমন পরিবর্তনে সে নিজেই অবাক। নিভ্রনীল সাখাওয়াত চৌধুরীর এমন অবস্থার জন্য সাফাই দায়ী। তাই সাফাকে সে প্রশ্ন করবে তার কি হয়েছে, তাকে এই সাফা কি করেছে, কেন তার সব কিছু সাফাতেই শুরু, সাফাতেই শেষ হয়। শুধু সাফা সাফা আর সাফা। হকস্টিকের বাড়ি খেয়ে তার এই অবস্থা। আর একটা বিহিত করতে হবে, কিন্তু সাফা এখনও আসছে না কেন? মেয়েটা এত কেয়ারলেস, কখন কি করতে হয় এটাই তার মাথায় থাকে না। নিভ্র রাগ হচ্ছে। যেখানে নিভ্রর জন্য সবাই অপেক্ষা করে সেখানে নিভ্র কিনা সাফার জন্য অপেক্ষা করছে। ভাবা যায় কি সাংঘাতিক ব্যাপার। সাফার সাথে দেখা হওয়ার পর থেকে তার জীবনটা সাংঘাতিকভাবে বদলে গেছে। তার মাঝে বুকে ব্যথার রোগ দেখা দিয়েছে। কতবার টেস্ট করেছে কিন্তু সব নর্মাল বলছে। নিজের সিনিয়র জুনিয়র সব ডাক্তারকে দেখানো শেষ, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। সব হয়েছে সাফার জন্য। এই সাংঘাতিক রোগের ওষুধও ওই সাংঘাতিক মেয়েই দিতে পারবে। নিভ্রর এখন সাফাকে প্রয়োজন। সাফার মতো চঞ্চল একটা মেয়েকে নিষ্প্রাণ হয়ে বসে থাকতে দেখে কারোরই ভালো লাগছে না। হাত ভর্তি রক্ত দেখে ইফতেখার সহ সবাই আহত চোখে তাকিয়ে আছে তার দিকে। কষ্টে সবার বুক ছিঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসছে। ইফতেখার সাফার মাথা নিজের বুকে চেপে আছে। বাড়িময় রমরমে পরিবেশটা এখন নেই। নিভ্রর হাত রক্তাক্ত হয়ে আছে। বাড়ির বেশিরভাগ কাছের জিনিসগুলো সে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। অব্রর ঘামে একাকার অবস্থা। তার মাথা ধরে আছে। পরিশ্রম হয়েছে আজ খুব। নিভ্র একবার সাফার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সাফাকে চাঞ্চল্যতায় তার কাছে বেশি ভালো লাগে। এই শান্ত নিষ্প্রাণ সাফাকে তার ভালো লাগছে না। একে দেখলে কষ্টে তার কলিজায় ব্যথা হয়, খুব ব্যথা। ওই জানোয়ারটাকে খুন করতে পারলে নিভ্রর এই ব্যথা কিছুটা কমতো। নিভ্র ভাবতেও পারছে না আর একটু দেরি হলে কি হতে পারত। এটা ভাবতেই তার নিজের চুল রক্তমাখা হাতে পিছনে সেট করে সে। শরীর এখনও থরথর করে কাঁপছে। কিছু সময় আগে নিভ্র ঘড়ি দেখছে। মেয়েটাকে 5 মিনিট সময় দিয়েছিল আর এখন 10 মিনিট ওভার হয়ে গেছে। তবুও সাফার আসার নাম নেই। নিভ্র রাগ উঠছে। সাফা সবসময় নিজের মন মতো চলে। তার কথার কি কোনো দাম নেই? বাচ্চাটাকে দিয়ে সে চিরকুট পাঠিয়েছে। তার সময়ও এখন আরও বেশি হয়ে গেছে। সাফা এখনও নিচের পদধূলি ছাদে দিল না। মেজাজ খিচে আসে নিভ্রর। তাই রেগে ধামধাম পা ফেলে সে নিচে যায়। মেয়েটার কেয়ারলেস ভাব দিন দিন বাড়ছে। এর একটা ব্যবস্থা করতে হবে। ঠাটিয়ে 2-1টা নিভ্রনীলের হাতের চর খেলে সোজা হয়ে যাবে। যেখানে নিভ্রনীল কারো জন্য 1 মিনিট অপেক্ষা করে না, সেখানে এত সময় অপেক্ষা করছে সে। তারপরও সাফা এলো না। ও কি বোঝে না নিভ্রই তাকে আসতে বলেছে? তারপর উপেক্ষা করার সাহস হয় কি করে? নিভ্র রেগেমেগে সিঁড়ি দিয়ে নিচে নামে। হাতাহাতির জন্য চুরির ঝনঝন শব্দের সৃষ্টি হয়েছে। নিভ্র কান খাড়া করে। এই শব্দ তার খুব চেনা। এটা তো সাফা চুরির শব্দ। নিভ্র দ্রুত পায়ে এগিয়ে যায়। একপাশে সবুজ চুড়িগুলি ভেঙে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। নিভ্র টনক নাড়ে। বিচলিত পায়ে সে চারপাশ একবার ঘুরে দেখে। অদ্ভুতভাবে কিছুই পেল না সে। নিভ্র রুমে রুমে চেক করা শুরু করে। মনের মাঝে ভয়রা জমে আছে। চোখে মুখে ভয়াত্মক ভাব ফুটে উঠেছে। নিভ্র ঘামছে। শরীর থরথর করে কাঁপছে। একটা রুমের সামনে এসে কারো শ্বাসরোধ করার শব্দে নিভ্র থমকায়। ব্যস্ত ভঙ্গিতে পা ফেলে রুমের দরজা ঠেলে দেয়। সামনে তাকিয়ে সে হতবাক। এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শাহিন সাফার মুখ চেপে হাত পিছনে ধরে দাঁড়িয়ে আছে। নিভ্রকে দেখতেই শাহিন সাফার হাত ছেড়ে দেয়। সাফার মুহূর্তেই শ্বাস ফিরে আসে। দ্রুত সে নিভ্রর কাছে গিয়ে তাকে জাপড়ে ধরে। নিভ্র এখনও থ হয়ে দাঁড়িয়ে আছে। রাগ যেন
পা থেকে ধীরে গতিতে মাথায় উঠছে, সারা শরীর ক্রমাগত কাঁপছে। নিভ্র চোয়াল শক্ত হয়ে আসে। সাফার কান্না জড়িত শব্দ নিভ্রর কানে এসে অগ্নিশিখার মতো বাড়ি খায়। চোখ দিয়ে মুহূর্তেই আগুনের ফুলকি বের হয়। নিভ্র সাদা পাঞ্জাবি সাফার চোখের পানিতে ভিজে একাকার অবস্থায় রূপ নিয়েছে। নিভ্র এক হাতে সাফাকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। এই ধরার মাঝে আছে এক মুঠো ভরসা, যা বারবার বলে আমি আছি। নিভ্র সাফাকে একপাশে সরিয়ে দেয়, শাহিনের কলারটা ধরে ঘুষি মারা শুরু করে। মারতে মারতে টেনে হিঁচড়ে সবার সামনে নিয়ে আসে। এক হাতে শাহিনকে আর এক হাতে সাফাকে ধরে রেখেছে নিভ্র। শাহিনকে মেরে নিচে ছুঁড়ে দেয়। শাহিন ঠোঁটের রক্ত মুছতে মুছতে গলা উঁচিয়ে বলল, দেখো নিভ্র, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, শুধু সাফার সাথে কথা বলতে চাই। ওকে আমি পছন্দ করি, ওকে অনেক আগে থেকে, তাই ওকে বোঝাতে এসেছি, এর বেশি কিছু না। তুমি শুধু শুধু আমাকে মেরে শত্রুতার জন্ম দিচ্ছ। সামান্য একটা মেয়ে আমাদের মাঝে বিদ্রুপ সৃষ্টি করছে। নিভ্র কানে যেন একটা কথাই বাজছে, সামান্য মেয়ে। এই মেয়েটা তার নিভ্র নীলের একমাত্র ঔষধ, আর এ বলে কিনা সামান্য। মুহূর্তেই নিভ্র রাগ প্রকট আকার ধারণ করে। বাড়ি বয় সব মানুষ উৎসুক জনতার মতো সব দেখছে। মাহবুব চৌধুরী হতবাক। নিভ্রর এমন রাগের সাথে কেউই পরিচিত নয়। বাড়িময় পিনপিন নীরবতা বিরাজ করছে। নিভ্র সাফার হাত ধরে সাফার কাটা জায়গা হাত লাগে, ব্যথায় কুকড়ে উঠেছে। নিভ্র হাত সরায়। সাফার চোখের পানি যেন তার কলিজায় জ্বালাটা আরও বাড়িয়ে দিচ্ছে। নিভ্রর নিজেকে কেমন উন্মাদ লাগছে, বুকটা ভারী হয়ে আছে। নিভ্র সাফার হাত উপর করে ধরে তাকে ইফতিকারের কাছে নিয়ে আসে। ইফতিকার এখনও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিভ্র চোখের দিকে তাকাতে পারছে না কেউ। নিভ্র সাফার হাতটা ইফতিকারের হাতে দিয়ে বলে, আম্মু, ওকে তোমার কাছে রাখলাম। ওই জানোয়ারটাকে সাহসটা করে আসি আগে। কুত্তার জাতের সাহস হয় কিভাবে ওর গায়ে হাত দেওয়ার? আম্মু ডাক শুনে ইফতিকারের মুখ হাওয়া হয়ে যায়। কত বছর পরে সেই মোহনীয় শব্দটা নিজের ছেলের মুখে শুনেছে সে। নিভ্র চেয়ার টেনে দেয়, সাফাকে বসিয়ে দেয়। নিভ্র রাগ ক্ষোভ নিয়ে শাহিনের মুখে ক্রমাগত ঘুষি দেওয়া শুরু করে। শাহিনও কম না, সেও যথেষ্ট মারামারি পারে। নিভ্রকে সামলানো দায় হয়ে গেছে। মাহবুব সাংবাদিক আর মেহমানদের বিদায় করে দেয়। নিভ্রকে সামলানো কারো দ্বারা সম্ভব না। অভ্রবাদে অভ্র নিশানদের পরিবারকে বিদায় জানাতে গেছে। নিশান নিভ্রর বন্ধু, সেই হিসেবেই রাফার সাথে পরিচয়ে বিয়ে। অভ্র দরজা দিয়ে ঢুকতেই নিভ্রর ভয়ঙ্কর সিংহের মতো চিৎকার শুনতে পায়। নিভ্র চেঁচিয়ে বলল, তোর সাহস তো কম না, নিভ্রনীলের বাড়িতে এসে তারই সম্পদের উপর হাত দেস। তোর এই হাত আমি গুড়িয়ে দিব, তখন বুঝবি নারীদের গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া কতটা জঘন্য অপরাধ। যে ফুলে নিজে হাত দিতে চাই না মুচড়ে যাবে ভেবে, আর তুই শালা, তোর সাহস দেখে এই নিভ্রনীল অবাক, আমি হতবাক। আরিফ নিভ্রকে এতটা ভয়ঙ্কর হতে দেখেনি। আরিফ নিজেই ভয় পেয়ে গেছে। নিভ্র নিজে কখনো কাউকে তেমন মারে না, মারামারি করে তবে নিজে না, লোক দিয়ে। কিন্তু আজ নিভ্রর এমন পাগলাটে মার দেখে আরিফ কেঁপে কেঁপে ওঠে। নিজের নাম শুনে আরিফকে বাকিটা বলা লাগলো না। সে স্টিকটা এগিয়ে দিতে নিভ্র ইচ্ছে মতো মারা শুরু করে। বাড়ির সবাই মোটামুটি কাহিনী বুঝতে পেরেছে, তাই সাখাওয়াত আবার সোফায় বসে পড়ে। পায়ের উপর পা দিয়ে সে আনন্দের সাথে আয়েশ করে এই দৃশ্য দেখে। শাহিন সাফার পিছনে ভার্সিটির প্রথম দিন থেকে ঘুরছে। অভ্র মাঝে মাঝে খেয়াল করলেও কিছু বুঝে উঠতে পারেনি। ব্যাপারটা যে এতটা এগিয়ে যাবে সে ভাবতেও পারেনি। রাজীব আর মাহবুব চৌধুরীরও ছেলের পাশে আয়েশ করে বসে। তাদের ভাব দেখে মন্ত্রী মোহন মণ্ডল ভারী অবাক। সে এবার না পারতে তাদের কাছে এগিয়ে গিয়ে বলে, আমার ছেলে, ওকে ছেড়ে দিতে বলে চৌধুরী সাহেব। মাহবুবের তেমন ভাবমূর্তির পরিবর্তন হলো না। সে আগের মতো ঠোঁটে হাসি ঝুলিয়ে বসে আছে, মনে হচ্ছে সিনেমা দেখছে। অভ্র এত সময় ধরে বোঝার চেষ্টা করছে, এবার বুঝতে পেরে তার মতো শান্ত ঘোড়াও হঠাৎ তেজি ঘোড়ায় রূপ নিয়েছে। মোহন নিজের গার্ডসদের এগিয়ে যেতে পারে। এক তুমুল মারামারি মহল তৈরি হয়েছে চৌধুরী ভিলায়। মোহন এবার রাজীবের সামনে দাঁড়িয়ে বলে, রাজীব সাহেব, আপনি কিছু বলবেন না? রাজীব শান্ত চোখে তাকিয়ে বলল, অন্যায় যে করে এবং সহে দুজনের সমান অপরাধী।
তাই আপনিও একজন মন্ত্রী হয়ে এটা দেখেন এবং শিক্ষা নেন। আপনার ছেলের সাহস দেখে আমি নিজেই অবাক। চৌধুরী বাড়িতে এসে এ বাড়ির মেয়ে সাফা মামুনের সাথে বাজে বিহেভ করে। এ অভ্রনিব্র, এ ছেলের 206টা হাড্ডির 200টাই ভেঙে দে। তোদের বাবাদের আদেশ এটা। মোহন এবার ভয় পেয়ে যায়। অভ্রনিব্রর কেলানি খেয়ে তার ছেলের অবস্থা খারাপ, আর কিছু খেলে পরকালে টিকিট কনফার্ম। দুজনের মার খেয়ে তার বডিগার্ডসদের অবস্থা খারাপ। তার মাথায় এইটাই আসছে না, এতগুলো লোক দুজন ছোকরার কাছে পারল না। এক একটা আহম্মক। মাহবুব এবার উঠে দাঁড়ায়। রক্তে চৌধুরী ভিলার ফ্লোর লাল হয়ে আছে। এই মুহূর্তে এদের থামাতে হবে। যা দিয়েছে এটাই এনাফ, এইবারের মতো। মাহবুব অভ্র নিভ্রের হাত ধরে। দুজনেই শান্ত হয়ে আসে, কিন্তু চোখে মুখে জ্বলন্ত ভাব কাটেনি। নিভ্র চেঁচিয়ে ওঠে, দাদাজান, একে আমি ছাড়বো না। আমার জিনিসে হাত দিলে হাত না, শুধু মাথাটাই কেটে নেই আমি। এটা জানতে হবে এই জানোয়ারটাকে। খুন না করা পর্যন্ত আমার শান্তি হবে না দাদুজান, ছাড়ুন। নিম্ন এনাফ, এবার শান্ত হও, ওকে পুলিশে দেওয়া হোক। অভ্র একটা জোরে লাথি দিয়ে ঠেলে দেয় শাহিনকে। মাহবুব দুজনকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এবার রাজীব আর সাখাওয়াত এগিয়ে আসে। এসপি সবাইকে নিয়ে যাবার হুকুম করে। বাড়ি খালি হয়ে আসে মুহূর্তেই। রাজীব নিভ্র অভ্রকে সোফায় বসিয়ে দেয়, মাথায় বড় ব্যাগ ধরে। নিভ্রর রাগ এখনো কমেনি, তাই বাড়ির জিনিস ভাঙচুর করা শুরু করে। নিভ্রকে এবার আর থামানো যাবে না। অভ্র ছাড়া নিভ্রর হাত ভর্তি রক্তে মাখামাখি অবস্থা। এবার অভ্র শান্ত হয়ে নিভ্রকে জড়িয়ে নেয়। নিভ্র প্রথমে রাগ ঝাড়তে চেয়েও আর পারল না। অভ্র শান্ত গলায় পিঠে হাত বুলাতে বুলাতে বলে, কুল নিব্র, কুল, ঠান্ডা হ। হাতের কি অবস্থা করেছিস? চল। নিভ্রকে সোফায় বসানো হয়। মোহনা ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। অভ্র ব্যান্ডেজ করায় মনোযোগ দেয়, আর নিভ্রর অধিকার বোধ দেখে হাসে। আমার জিনিস, আমার সম্পদ, কথাটায় কত আত্মবিশ্বাস আছে। বর্তমান সাফা এখনও জড়িয়ে আছে ইফতিকারকে। ভয়ে তার শরীরের কম্পন থামছে না। রক্ত দেখে তার আরও খারাপ অবস্থা। মাথায় পানি দেওয়া হচ্ছে তাকে। মাহবুবের খুব খারাপ লাগছে। সাপা তাদের কাছে মূল্যবান অমানত। এটা যত্ন নেওয়াই তাদের গুরুত্বপূর্ণ কাজ। সে জায়গায় এমন একটা ঘটনা, তিনি লজ্জিত খুব। আমানতের খেয়ানত হয়ে গেছে, এটা শুধরাবার সুযোগ থাকলেও তিনি লজ্জিত। রাফা সাফার হাত দেখে আটকে উঠল। দুই হাতের চুড়ি ভেঙে বাজে অবস্থা। মাথার কদম গোলাপটাও ছিঁড়ে গেছে। সাফার এমন চেহারা দেখে তার কান্না পাচ্ছে। জড়িয়ে ধরে সাফাকে, তার ভুল হয়েছে সাফাকে একা রাখাটা। রাফা নিজের থেকে সাফাকে ছাড়িয়ে বুঝতে পারে সাফা জ্ঞান হারিয়েছে। রক্তের ভয় এত সময় কেঁপেছে সে। এত রক্ত একসাথে দেখলেই তার এমন হয়, বুক কাঁপে, শরীর কাঁপে, মাথা ঘোরে। রাফা সাফাকে কিছুক্ষণ ডাকে। নিভ্র তাকাতেই বুঝতে পারে সে দাঁড়িয়ে সবার সামনে সাফাকে কোলে তুলে নেয়। বাড়ির সবাই অবাক হলেও নিভ্রর কাহিনী সবার বোঝা হয়ে গেছে। পৃথিবীতে আল্লাহ চাইলে সব হয়। নিভ্রকে নিয়ে তারা ভাবতো এর কি হবে, গতিপথ উনি নির্ধারণকারী ভেবে সবাই মুচকি হেসে। ছেলেরা সবাই এত চিন্তার মাঝেও ছেলেদের এভাবে হাসি দেখে মেয়েদের মাথা গরম। সবাই হনন করে সাফার রুমে চলে যায়। যাওয়ার আগে রাগি চোখে তাকিয়ে যায়। নিভ্র সাফাকে যত্নের সাথে বিছানায় শুইয়ে দেয়। ময়নাকে তার বক্স নিয়ে আসতে বলে। রাফা সাফার একপাশে বসে পড়ে। সবাই তার রুমে ভিড় জমিয়ে আছে। নিভ্র নিজের অর্ধেক ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। তার রাগ হয়, কেন আগে এলো না? তাহলে তো সাফার হাত এভাবে জখম হতো না। নিভ্র খুব ধীর হাতে স্যাভলন লাগায়, পরিষ্কার করে হাতের কাজ। সাফার জ্ঞান নেই, তবুও নিভ্র ফু দিয়ে দিয়ে স্যাভলন লাগাচ্ছে, যা সবাইকে অবাক হতে বাধ্য করছে। এতটা ক্যারি নিভ্র কবে হয়ে উঠেছে, এটাই সবাই ভাবছে। তবে সাফা যে নিভ্র কতটা জোরে দখল করেছে এইটা বুঝতে সবার তেমন অসুবিধা হচ্ছে না। সবাই বাইরে চলে আসে। নিভ্র সাফার হাতে ইঞ্জেকশন পুশ করতেই মনে হয় ব্যথাটা তার গায়ে লাগছে খুব, কিন্তু সাফাকে সে আরও একবারও ইঞ্জেকশন দিয়েছে। তখন তো এই তীব্র ব্যথা ছিল না। নিভ্র উত্তর খুঁজে না,
সাপার দু হাতে ব্যান্ডেজ করে হাতে চুমু খায় সে। সাপার কপালে গালে এলোমেলো হয়ে আসা চুলগুলো সরিয়ে দেয় সে। কানের নিচে গুছিয়ে রাখে চুলগুলো। চোখের কোটরে জমে থাকা পানিগুলো মুছে দেয়। নিভ্র এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে ঝুঁকে সাপার কপালে একটা চুমু খায়, গালের দুপাশে চুমু খায়, চোখের পাতায় আলতো আলতো করে চুমু দিয়ে সরে আসে। নিজের এহেন কাণ্ডে নিভ্র এবার অবাক না হয়ে আনন্দিত। ভালো লাগছে তার। এত সময়ের তীব্র ব্যথা কিছুটা হলেও কমে এসেছে। মনে শীতল হাওয়া বইছে, সাথে একটা শান্তি বিরাজ করছে। অস্থিরতা নেই তার মাঝে। নিভ্র সাপার হাত নিজের মুঠোয় নিয়ে অসংখ্য চুমু আঁকে। নিভ্র গভীরতা কি জানে না, তবে সাপাকে তার নিজের গভীরতা মনে হচ্ছে। সাপা তার গভীরের কিছু। তার হৃদয়ের গভীর জায়গাটা সাপা নামের মেয়ে নিজের নামে নিয়ে নিয়েছে। নিভ্র ছোট থেকেই মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখে, তাই ফিলিংস বিষয়টা সে বুঝতে পারছে না। এটার কি নাম দিতে হয় সে জানে না। শুধু গভীরতা উপলব্ধি ক্ষমতা সে অর্জন করতে পেরেছে, শুধু গভীরতা। তবে এই শুধুটাও যে শুধু না, সেটা মাহবুব অভ্র ভালো করেই বুঝেছে। নিভ্রর আজকের এই হিংস্র রূপ সবাইকে অবাক করেছে। অভ্র নিজেও অবাক হয়েছে। এতটা ডেসপারেট হবে কিছু নিয়ে এটা কারোরই জানা ছিল না। নিভ্র বসে থাকার মানুষ না। সাইনের যে কি করবে এটা ভেবেই মাহবুব চিন্তিত। নিভ্রর মনোযোগ সরাতে হবে, তা না হলে ভয়ঙ্কর কিছু হতে পারে। নিভ্র সুইমিং পুলে সাঁতার কাটছে। এ নিয়ে 3 ঘন্টা সে পানিতে একটানা সাঁতার কাটছে। নিজের রাগকে কিছুতেই সে নিয়ন্ত্রণে আনতে পারছে না। রাগ যেন তাকে ঘিরে ধরেছে। মনে একটাই ক্ষোভ জন্ম নিয়েছে, তা হলো সে কেন ছেড়ে দিল শাহিনকে। কেন? তাকে মৃত্যু নামক ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে জীবনে আর কখনো কোনো মেয়ের অনুমতিবিহীন তাকে টাচ না করতে পারে। নিভ্রর রাগ মাথা চাড়া দিয়ে উঠছে। 3 ঘন্টা ভিজেও তার তেমন কোনো পরিবর্তন হলো না। নিভ্র রাগে সুইমিং পুলের পানিতে বাড়ি দেওয়া শুরু করে 2 হাতে। কাটা হাত দিয়ে অতিরিক্ত জোরে বাড়ি দেওয়ার ফলে তা থেকে রক্ত ঝরছে। সেদিকে নিভ্র তেমন ভ্রুক্ষেপ নেই বললেই চলে। নিভ্র মনে মনে ঠিক করে, এত সহজে তো শাহিনকে ছেড়ে দিবে না সে। এত বড় পাপ করেছে, শাস্তি সামান্য হসপিটালে ভর্তি হলেই হবে নাকি? এর জন্য কড়া মাসুল দিতে হবে শাহিন মণ্ডল। নিভ্র বাঁকা হাসে, আবার সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। সারা গায়ে পানির ছেটেতে ভরে যায়। পানি ঝাপটানিতে নিভ্র সিল্কি চুলগুলো একবার সামনে আসে তো একবার পিছনে যায়। খালি শরীরে তার শরীর পানিতে ভাসছে। নীলাভ পানিতে লাল গোড়া শরীরটা সাদা হয়ে গেছে। অনেক সময় পানিতে থাকার কারণে এটা হয়েছে। সবুজ চোখের দুই পাশে লাল হয়ে গেছে, তবুও সে থামছে না। চোখ বুঝেই তার সাফার নিথর রাসবিহীন ফ্যাকাশে চেহারাটা ভেসে ওঠে। তখন নিভ্রর মনে হয় তার কলিজায় কেউ ধারালো ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করছে। কষ্টে তখন নিভ্রর শ্বাস রুদ্ধ হয়। নিভ্র সুইমিং করা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। তখন শ্বাস নেওয়ার চেষ্টা করে, বুকে হাত দিয়ে চোখ বুজে ভালো কিছু চিন্তা করতে চায়। হাই চ্যাম্প, কি করছো পুলে? উঠে এসো, কাম ফাস্ট। মাহবুব চৌধুরীর গলা পেয়ে নিভ্র সামনে থাকায় দাদার কথা মতো উপরে উঠে আসে। মাহবুব চৌধুরী প্যান্টের পাগুলো ভাঁজ করে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে। নিভ্রকেও তার পাশে বসতে ইশারা করে। নিভ্রর মন মেজাজ ভালো না, তবুও দাদার কথা ফেলতে পারবে না, তাই বসে পড়ে। 2 হাতে নিভ্র নিচের উদাম বুকে পানি ছিটে দেয়। মাহবুব চৌধুরী নিভ্রর বাহু চাপড়ে বললেন, তো চ্যাম্পকে এমন দেখাচ্ছে কেন? রেগে আছে মনে হয়। তাও প্রবল রাগ, কারণ কি জানতে পারি? নিভ্র ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। বাম হাতে সামনে লেপ্টে থাকা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে শান্ত গলায় বলে সে, রাগ হওয়ার মতো ঘটনা হয়েছে কিনা আগে বলেন দাদা যান, তারপর না হয় আমি নিজের আগে কথা বলবো। অবশ্যই রাগ হওয়ার মতো ঘটনাই হয়েছে, আমি জানি। মেয়েদের গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া, ছেলেদের হাত ভেঙে নয় মাথা কেটে নেওয়া উচিত হিসেবে আমি মনে করি। নিভ্র শান্ত চাহনিতে তার দাদার দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে আটকানোর কারণ জানতে পারি? প্রাপ্তর অতিরিক্ত পাওয়া যেমন উচিত না, দেওয়া উচিত না। যদিও এখানে প্রাপ্তর বা অপ্রাপ্তের কথা আসছে না,
এখানে আসছে রক্ষক হওয়ার ব্যাপার। নিভ্রর চেহারায় বিচলিতের রেশ ফুটে উঠেছে। হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকিয়ে সে ভারী অবাক হওয়ার কণ্ঠে বলে। মানে? মাহবুব চৌধুরী হাসলেন, তারপর বললেন, বিচলিত হওয়ার মতো বিষয় না, বিষয়টা সহজ। তুমি যাকে প্রোটেক্ট করার জন্য এসব করতে চাইছো তাকে একটা জানোয়ার থেকে প্রোটেক্ট করেই তুমি নিজে শেষ হেরে গেলে বাকিদের থেকে কে করবে? আল্লাহ মানুষকে সরাসরি কমই সাহায্য করে, তিনি একটা মাধ্যম খোঁজেন আর সেই মাধ্যমেই মানুষের কাছে সাহায্য পাঠান। সাফার জন্য তুমি একটা সাহায্যের মাধ্যম। সাইনের ব্যাপারে সম্পূর্ণ এভিডেন্স নেই তোমার আমার কারোর কাছে, তাই তুমি তাকে মেরে দিলে তোমার জেলে যেত। তা তখন সাফার কি হতো বলতে পারো তুমি? নিভ্র এবার যেন আকাশ থেকে পড়ল। সে ভারী অবাক দাদার কথায়। নিভ্রর সব কিছু গুলিয়ে যাচ্ছে। মাহবুব চৌধুরীর দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে প্রশ্ন করে, আমি জেলে গেলে সাফার কী হবে মানে কি? ওর সাথে আমার ব্যাপারটা আসে কিভাবে? ও তো ওর জায়গায়, আমি আমার জায়গায়। এখানে ও আসার প্রশ্নে আসে না। এটা বলার মানে কি দাদা যান? নিভ্রর এমন কথায় মাহবুব হেসে ফেলে উচ্চ শব্দে। তারপর আবার নিভ্রর বাহু চাপড়ায়। নিভ্র দাদার এমন কাজে বিস্ময়ে বিমোহিত। তার দাদা আসলে কি বলতে চায় এটাই তার মাথায় আসছে না। মাহবুব এবার শান্ত চোখে সুইমিং পুলের পানির দিকে তাকায়। দৃষ্টিজোড়া সেই দিকে স্থায়ী রেখে তিনি বলে, ভালোবাসা মস্তিষ্কের ব্যাপার না দাদু ভাই, এটা মনের ব্যাপার। তাই এটা বুঝতে হলে মনকে প্রশ্ন করো, মস্তিষ্ককে নয়। ভালোবাসা সবার জীবনেই হয়, কারোর একটু আগে আর কারোর একটু পরে। যেমন আমারটা বলি, তোমার দাদুর সাথে আমার বিয়ে হয় সময়টা আগে যুগ ছিল, ওল্ড ফ্যাশনের যুগও বলতে পারো, এখনকার ডিজিটাল যুগ না। তখন বিয়ে হতো না দেখে। আমি তোমার দাদিকে দেখিনি। বিয়ের দিন রাতে আমাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় প্রেম হয়, ভালোবাসা হয়, এগুলো ফাও কথা, এটা কিন্তু না। তখন সত্যিই আমি প্রেমে পড়েছি। তোমার দাদি শ্যামলতা ছিল। প্রেমে পড়তে হলে এটাই মেয়ের মাঝে ইম্পর্টেন্ট কি লাগে জানো? তার মায়ের বাঁধানো দুটি চোখ, ঘন কালো চুল আর একটা বিলীন হতে পারবে এমন হাসি। তার চোখেই তোমার মরণ হবে। তার চুলে তুমি নিজেকে লুকাবে আর তার হাসি তুমি হারিয়ে যাবে, নিজেকে বিলীন করবে। এটাই ভালোবাসা। নিভ্র এবার বিস্ময়ের চরম সীমায় আছে। দাদার দিকে চোখ বড় বড় করে এক অদ্ভুত প্রশ্ন করে সে।